এরকম উদাহরণ ছিল 50 বা তারও নিচে যাদের মেধা কোনো অবস্থান তাদেরকে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া। তো প্রথমেই আমরা যেটা চিন্তা করেছি যে আমাদের শিক্ষক নিয়োগ যে নীতিমালা আছে সেই নীতিমালাটাকে কতখানি উন্নত করা যায়। এর আগে আমরা দেখেছি যে দুর্বল নীতিমালার সুযোগ নিয়ে বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক রাজনৈতিক বিবেচনায় অযোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হচ্ছে। কিছু কিছু প্রার্থী হয়তো ছিল যারা যোগ্যতার প্রমাণ রাখতে পারবে, কিন্তু এরকম অনেক ব্যাপার ছিল যেখানে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় মেধাক্রমের অনেক নিচু থেকে, এরকম উদাহরণ ছিল 50 বা তারও নিচে যাদের মেধাক্রমে অবস্থান তাদেরকে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া। তো আমরা যেটা ঠিক করলাম সেটা হচ্ছে যে আমরা কোনো অবস্থাতেই এই মেধার ব্যাপারে আমরা কোনো রকম কম্প্রোমাইজ করবো না, এবং এমন একটা নীতিমালা আমরা তৈরি করবো যেন যাদের পাবলিকেশন আছে, যাদের উচ্চতর ডিগ্রি আছে এবং যারা তাদের বিষয় জ্ঞানের ব্যাপারে পরিষ্কার প্রমাণ রাখতে পারবে, যে তাদের দক্ষতার ব্যাপারে যারা প্রমাণ রাখতে পারবে তাদেরকে যেন আমরা বিশ্ববিদ্যালয়ে নিতে পারি। প্রথম কাজটা আমাদের ছিল সেটা হলো নীতিমালায় সংস্কার এবং নীতিমালা পরিবর্তন। এই নতুন নীতিমালার ভিত্তিতে আমরা প্রক্রিয়াটা শুরু করি, এবং এই প্রক্রিয়া শুরু করার ব্যাপারে একটা পরিষ্কার কথা আছে। আমি আমার প্রশাসনের তরফ থেকে আমার জায়গা থেকে কোনো বিভাগকে একটিবারের জন্য বলিনি যে শিক্ষক নিয়োগ দেন। প্রত্যেকটা ক্ষেত্রে বিভাগের তরফ থেকে আমাদের কাছে চাহিদা আসছে, এটা খুব পরিষ্কার কথা। কারণ কেউ যেন এই কথা বলার চেষ্টা না করে যে আমরা নিজেরা কোনো বিভাগকে বলেছি যে আপনাদের বিভাগে এই কথাটি একটিবারের জন্য সবসময় যেটা ইয়ে করা হয়েছে যে নতুন নীতিমালা আছে, যারা নিয়োগ দিতে চান তাদের এই নিয়োগ প্রক্রিয়া এই নীতিমালার আলোকে করতে হবে। এবং এর ফলে অনেকগুলো বিভাগ নতুন করে সার্কুলার করে, পুরাতন সার্কুলারও কিছু ছিল, এবং সেগুলোকে সামনে রেখে আমরা শিক্ষক নিয়োগ দেওয়া শুরু করি। এবং আমরা দেখলাম যে প্রার্থীর সংখ্যা কোনো কোনো বিভাগে 100-র উপরে। আমরা যেহেতু যাচাই বাছাই প্রক্রিয়াটা নিখুঁত করতে চাই এবং যথেষ্ট সময় নিয়ে যাচাই বাছাই করতে চাই, আমরা যেটা দেখলাম যে 100-র উপরে প্রার্থী হলে বা প্রার্থীর সংখ্যা অনেক বেশি হলে ওই শুধুমাত্র মৌখিক পরীক্ষায় যাচাই বাছাই করাটা সময়ে আসলে সংকুলন করা সম্ভব না। কারণ যাচাই বাছাইয়ের জন্য আমরা প্রতি অ্যাপ্লিকেন্টের জন্য অনেক বেশি সময় রাখছি। তো অনেক বেশি সময় যদি রাখি আর 100 প্রার্থীর যদি ইন্টারভিউ নিতে হয় তাহলে সেটা একটা অসম্ভব হবে। তো তখন আমরা যে কাজটা করেছিলাম যে আমরা একটা ইনিশিয়াল স্ক্রিনিং করবো, যারা এলিজেবল তাদের একটা মৌখিক লিখিত পরীক্ষায় তাদের উত্তীর্ণ হতে হবে। এবং লিখিত পরীক্ষার খুব পরিষ্কার পলিসি ছিল যে বিষয় জ্ঞানের একেবারে সাধারণ যে পরিমাপ আছে সেই পরিমাপে তাদের উত্তীর্ণ, এবং সেইভাবেই প্রশ্ন করা হবে। কে কোন অংশ থেকে প্রশ্ন করবেন, প্রশ্ন মূলত করতেন সাবজেক্ট এক্সপার্ট, এবং সাবজেক্ট এক্সপার্টরা যখন প্রশ্ন করবেন তাদের ওই ইন্টারভিউ বোর্ডে তারা যখন আসতেন তখন তাদের বলা হতো যে আপনারা এই অংশ থেকে প্রশ্ন করবেন। তাদের আগে থেকে প্রশ্ন করে নিয়ে আসার আমাদের সুবিধা ছিল। ওইখানে বসে তারা প্রশ্ন করতেন এবং সেই প্রশ্নে ছাত্ররা পরীক্ষা দিত যারা অ্যাপ্লিক্যান্ট, এবং তাদের প্রত্যেকের খাতা কোডিং দিত। খাতা যখন দেখতো, যারা প্রশ্ন করেছে তারাই খাতা দেখতেন, তাদের জানার আমরা কোনো উপায় রাখিনি কোন খাতাটা কোন ছাত্র, কারণ তারা কোডেড খাতায় তারা খাতা মূল্যায়ন করতো। সেই মূল্যায়ন থেকে আমাদের যতগুলো পজিশন আমরা তার 3 গুণ ছাত্রদের মোরলেস ইন্টারভিউ রাখতাম। তো এটা ছিল হচ্ছে প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় যেটা বললাম যে বাধা ছিল, তার কারণ হচ্ছে যে আমরা যখন এইভাবে শুরু করি তখন অনেকেরই যাদের যোগ্যতার প্রশ্নে যাদের অভাব আছে তাদের এরকম কোনো সুযোগ ছিল না যে বাঁকা পথে শিক্ষক হিসাবে তারা নিয়োগ পায়। তো যারা পারে না, যাদের যোগ্যতার অভাব আছে তাদের জন্য তো এই পদ্ধতি কোনো সুখকর পদ্ধতি ছিল না। এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট, হলে ভালো না হলে খারাপ, এই দৃষ্টিভঙ্গি থেকে তো শিক্ষক বা প্রার্থী কেউ সরে যায়। যাদের হয়নি তারা নানান মিথ্যাচার করেছে, তাদের অযোগ্যতার কারণেই তাদের হয়নি, কিন্তু তারা এটা ওটা বলে তারা পরিবেশটা নষ্ট করার চেষ্টা করছে। তো এই দিক থেকে আমরা বাধার সম্মুখীন।